আমি আলোচনার প্রথমেই উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে আমার অন্তরের প্রীতি শুভেচ্ছা জানাই, আমার পক্ষ থেকে এবং হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে। আজকে আলোচনা আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে ভ্যারাইটিস অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির প্রকারভেদ। তা সেইখানে মূল আলোচ্য বিষয় ছিল স্বতন্ত্রতা এবং সার্বিকতা, এটা ছিল। আর কি আলোচনা করেছিলাম না, কেস রেকর্ড নিয়ে বা রোগীলিপিকরণ। রোগীলিপিকরণ কিন্তু অত্যন্ত জরুরি বিষয় হোমিওপ্যাথির ক্ষেত্রে। হ্যাঁ, এই কথাটা আবার একটু ছোট্ট করে বলতে বাধ্য হচ্ছি। রোগীলিপি কিন্তু করণ যেটা, সেটা কিন্তু এক আবিষ্কার কিন্তু হ্যানিম্যানই করেছে। এখন যে রোগীলিপিকরণ আপনারা দেখতে পান, আচ্ছা আমার কথা কি ভালো শুনতে পাওয়া যাচ্ছে? জি স্যার। জি স্যার, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, রোগীলিপিকরণ হ্যানিম্যানই করেছিলেন এবং বর্তমানে অন্যান্য প্যাথিতে রোগীলিপিকরণ শুরু হয়েছে, কিন্তু সার্বিকতা সেখানে নেই। এই হচ্ছে মুশকিলের জায়গাটা। যাই হোক, রোগীলিপিকরণের কোনো বিকল্প কিছু নেই। তা রোগীলিপিকরণ তো হলো, এরপরে কি হবে? পরপর ফেজ আছে, এই ফেজগুলো আমাদের জানতে হবে। কিভাবে একজন হোমিওপ্যাথি ডাক্তার তৈরি হবে বা কিভাবে একটা হোমিওপ্যাথি ডাক্তার তার চিকিৎসা শুরু করবে, এই জায়গাটা নিয়ে একটু আমাদের বলা। ড্রাগ প্রুভিং, ওষুধের পরীক্ষণ কার উপরে? না সুস্থ মানুষের উপরে। কিসের জন্য? না ওষুধের প্রকৃত গুণাগুণ জানার জন্য। সরি, ওই টেকনিক্যাল গন্ডগোল হয়েছে, চলে গেছিল। তা ওষুধের কি গুণাগুণ জানার জন্য আমরা কি করি? আমাদের ড্রাগ প্রুভিং করা, মানে হোমিওপ্যাথিতে ড্রাগ প্রুভিং আবিষ্কার করলেন হ্যানিম্যান। এবং তিনি কি করলেন না, পৃথিবীতে প্রথম তিনি এটা চালু করলেন কিসের উপরে? না সুস্থ মানুষের উপরে। আজও পর্যন্ত অন্যান্য প্যাথিতে কিন্তু সেই বিষয়টা এখনো পর্যন্ত নেই। এখন সেখানে কি করা হয়, ইতর প্রাণীর উপর, যেমন গিনিপিগ, তারপর ধরুন বানর বা এই টাইপের যেসব প্রাণী আছে, তাদের উপর বিভিন্ন রকম রোগের উপর ভিত্তি করে তাদের এই চিকিৎসা পদ্ধতিটা চলছে। এবং মজার ব্যাপারটা কোথায় হচ্ছে যে এই সব যে প্রাণী, এদের সঙ্গে কি আমাদের জেনেটিক কোডের মিল আছে? না আমাদের উন্নত মস্তিষ্ক এদের আছে? এখানে অ্যাকচুয়ালি মস্তিষ্ককে অস্বীকার করে শুধু মানে যান্ত্রিকভাবে তার দেহটাকে বা দেহটাকে শুধুমাত্র ভাবা হচ্ছে, আর কিচ্ছু ভাবা হচ্ছে না। এখানে সার্বিক ব্যাপারটা কিচ্ছু নেই এখানে। ফলে এই যে গোটা পৃথিবীতে যেটা চলছে, শারীরবৃত্তীয় জ্ঞান, হ্যাঁ, তারপর ধরুন জীবন বিজ্ঞানের জ্ঞান, যাই বলুন না কেন, এই যে বিভিন্ন জ্ঞান আমরা অর্জন করছি, সেইখান থেকে ওষুধ প্রয়োগ যখন হচ্ছে, ওষুধের ক্ষেত্রটা কিন্তু আমরা কি করছি? না ইতর প্রাণীর উপর নির্ভর করছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে আবার, হ্যাঁ, এইভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে? মানুষের কি প্রকৃত চিকিৎসা সম্ভব? বলো, এটা টেকনিক্যাল গন্ডগোল করছে কেন? স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ার। না, এখানে একটা গন্ডগোল একটা হচ্ছে। হ্যাঁ, এবার চালু হয়েছে। আচ্ছা, এইবার আসলে আমার পুরোনো লেখা থেকে আমি দেখে দেখে বলছি, তো মুখস্থ করা তো সম্ভব নয়। একটু ডিস্টার্ব হচ্ছে, এর জন্য দুঃখিত।
এইবার দেখুন, এইখানে এসে এইটুকু আলোচনা হলো কি ব্যাপার না, ওষুধের ব্যাপারটা হচ্ছে কি যে আমরা চিকিৎসকরা যারা আমরা হোমিওপ্যাথিক ওষুধ যেটা ব্যবহার করব, সেই ব্যবহারটা করলে আমাদের কি করতে হবে না, অবশ্যই সেটা মানুষের উপর পরীক্ষা করে আমাদের দেখতে হবে, অন্য কিছুর উপর পরীক্ষা করলে হবে না। এই পর্যন্ত ঠিক আছে। এর পরের অংশটা কি, অ্যানিম্যাল পৃথিবীতে প্রথম বিজ্ঞানী যিনি কি করলেন, সিনকোনা খেয়ে পরীক্ষা করলেন, এটা আপনারা জানেন। তিনি খেয়েছিলেন, খেয়ে তারপরে কি হলো, সেইখান থেকে হোমিওপ্যাথির আবিষ্কারটা হলো। তাহলে এইটা যদি হয়ে থাকে এবং ওষুধ দিয়ে তিনি দেখলেন যে না এইভাবে তো আরোগ্য সম্ভব, এইখান থেকে তো হোমিওপ্যাথিটা সৃষ্টি হলো। তাহলে এইবার হচ্ছে কি এদের যে পরীক্ষা নিরীক্ষা যেটা প্রাণীর উপরে বা বিভিন্ন রকম রোগ সৃষ্টির উপর, তার মানে কি রোগগত অবস্থার উপরে বা রোগ সৃষ্টি করে, কৃত্রিম রোগ সৃষ্টি করে সেইটার উপর ওষুধ প্রয়োগ করে তার পরীক্ষার ফলাফল হচ্ছে। তাহলে রোগগতভাবে যখন সে পরীক্ষা হবে, সেইখান থেকে তাহলে রোগজ অবস্থা যেটা, তার জন্য তার বিকৃত ফল তো আসবেই। কারণ সুস্থ মানুষের উপর যে ফলটা সেটা মৌলিক ফল বা বিশুদ্ধ ফল, মানে ওষুধের গুণাগুণের ব্যাপারে। কিন্তু এক্ষেত্রে কি করছে, এই রকম করা হচ্ছে। এর ফলে কি এই যে আংশিক বিকৃত জ্ঞান যেটা হচ্ছে, এটা কিসের উপর, কিছু ইঁদুরের উপর, কিছু গিনিপিগের উপর প্রয়োগ করলো করে, বা কিছু ট্রায়ালও করে অনেক সময় করে, এটা পাস হলো। কিন্তু ঘটনাটা এটা যখন এই 700 কোটি আমাদের জনসংখ্যা, তার মধ্যে যখন 100 কোটি লোকের মধ্যে যখন এটা প্রয়োগ হচ্ছে, যখন তখন কি ব্যাপারটা হচ্ছে না, তখন দেখা যাচ্ছে প্রচুর মানুষের উপর সেটা কুফল বা বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এটা তো হবে স্বাভাবিক, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে থেকে তো মানুষের শরীরের উপর কি তার কাজ করতে পারে সেটা তো আমাদের জানা নেই। এবং এই ড্রাগগুলো পরপর খেয়ে গেলে অ্যাকচুয়ালি ড্রাগ পুমিংয়ের মতন হয়ে যাচ্ছে, মানে আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ তৈরি হচ্ছে। বাস্তব হচ্ছে এইটাই। তাহলে কি হচ্ছে, এই যে বিকৃত নলেজ, এই বিকৃত নলেজের উপর ভিত্তি করে যখনই চিকিৎসা হবে, এই জ্ঞান, এই জ্ঞানের দ্বারা চিকিৎসা যখন হবে তখন সাইড এফেক্ট হবে, আলটিমেটলি তখন সাইড এফেক্টের জ্বালায় ওষুধটাকে বাতিল করতে হবে। বাতিল করে আবার যেটা ওষুধ আসবে, সেই ক্ষেত্রে একই ঘটনা ঘটছে, সেখানে কিন্তু ওই কি বলবো, মৌলিক জায়গাটাই এরা পরিবর্তন করছে না। কারণ ওষুধ প্রয়োগের ক্ষেত্রে যে নীতি থাকা দরকার, সে নীতি তো এরা তৈরি করেনি। এবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, ওষুধগুলো এদের মূল নীতি কি, ওষুধটা যতটা বেশি মাত্রায় দেওয়া যায়, হোমিওপ্যাথি বলছে সূক্ষ্ম মাত্রায় দিতে হবে, আর এরা বলছে বেশি মাত্রায় দিতে হবে, মেটেরিয়ালিস্টিক ভিউ বা জড়বাদী চিন্তা ভাবনা। বেশি বেশি বলতে শুধু জড়বাদী এই চিন্তা ভাবনাটাই আছে কি না, এর মধ্যে একটা আর্থিক চিন্তা ভাবনাও আছে। আমি যদি বেশি পরিমাণটা যদি যেই পেশেন্টটা যদি মরে না যায়, মরবে না অথচ আরাম পাবে, এরকম যদি অবস্থা তৈরি করতে পারি, তাহলে পার্মানেন্ট আমার একটা খদ্দের তৈরি হচ্ছে। এই যে পলিসিটা যেটা, এই যে পলিসিটা মানুষকে রোগী বানিয়ে ফেলা, এবং একটা কোনোভাবে তৈরি একটা কোনো ক্লু পেলে পরে ব্যাস এটা তোমার খেয়ে যেতে হবে। আপনি একদিন যদি ওষুধ বন্ধ করেন কি 2 দিন বন্ধ করেন, তাহলে খেলা শুরু হয়ে যাবে। তার মানে ওষুধের অ্যাকশনগুলো কিন্তু যে গভীর নয়, যে দীর্ঘস্থায়ী নয়, সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। তারা কিন্তু অনেক শক্তিশালী ওষুধ তৈরি করছে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে না। আমাদের যে ওষুধগুলো দীর্ঘস্থায়ী কাজ করতে পারে, তাহলে মৌলিক পার্থক্য এটা বোঝা গেল, দীর্ঘস্থায়ী কাজ করলে তবে তো পরিবর্তন হবে। কারণ আজকাল একটা কোনো জটিল রোগ সৃষ্টি করতে গেলে হঠাৎ করে হয়ে গেল ব্যাপারটা তা নয় তো। দীর্ঘদিন তার জীবনশৈলী, তার খাওয়া খাদ্যাভ্যাস, তার হচ্ছে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া, সামাজিক পারিবারিক বিভিন্ন রকম সব কিছু মিলিয়ে সে, তার সঙ্গে চিকিৎসা, এই সব কিছু মিলিয়ে তার কিন্তু জটিল রোগ সৃষ্টি হচ্ছে। এবং এই যে জটিল রোগ সৃষ্টিটা একটা প্রসেসের মধ্যে দিয়ে আসছে, ফলে হঠাৎ করে সেটা তো যাবে না। তাহলে কি করছে, সেইখানে এই ওষুধ দিয়ে কি করা হচ্ছে না, যতক্ষণ ওষুধটা খাবে ততক্ষণ ভালো। কিন্তু এই ভালো থাকাটা তো বেশি হয় না। ধরুন আজকে 5 মিলিগ্রাম দিয়ে শুরু হলো, ভালো ভালো থাকার যাত্রা শুরু হলো। তো ভালো, যখন আমাদের হোমিওপ্যাথি ওষুধে যখন ভালো যাত্রা শুরু হয়, দ্যাট মিনস হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয়ে পেশেন্ট যখন ভালো দিকে যেতে শুরু করে, সে ভালো দিকে যেতেই থাকে আলটিমেটলি কিওর হয়ে যায়। আর এদের ক্ষেত্রে কি হচ্ছে, ভালো দিকে যাচ্ছে, খুব ভালো যাচ্ছে, এরকম করতে করতে দেখা গেল ওষুধ দোকানে গিয়ে ওষুধটা পেলো না, 1 সপ্তাহ ওষুধটা পেলো না, ব্যাস বাড়াবাড়ি হয়ে গিয়ে একদম হসপিটালাইজ হয়ে গেল। তাহলে ঘটনাটা কি হচ্ছে, যে তাহলে সেই আমাদের ওষুধে ভালো হলে ভালোই হবে, আর এদের ভালো হওয়াটা হচ্ছে একরকম ধোঁকাবাজি। তবু আমরা বুঝি না। আমাদের বহু পণ্ডিত আছে যারা এই কথাই তারা বলতে চান যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, মডার্ন সায়েন্স,
মডার্ন সায়েন্স যদি হয় তাহলে আমাদের সায়েন্সটা নয় ওল্ড সায়েন্সই ধরে নিলাম তাদের কথা অনুযায়ী, তাহলে আমাদের ওষুধে বছরের পর বছর মাসের পর মাস কাজ করতে পারে, তোমাদের ওষুধ কেন কাজ করে না? এর জবাব নেই, এর জবাব তাদের পক্ষে দেয়া সম্ভব নয়। আর বৈজ্ঞানিক ওষুধের এত সাইড এফেক্টই বা হবে কেন? হোমিওপ্যাথি ওষুধে কিন্তু সাইড এফেক্ট হয় না, যেটা হয় নীতিহীনভাবে প্রয়োগ হলে পরে সাপ্রেশন হয়ে যায়, সাপ্রেশন হয় বা অনেক সময় ড্রাগ প্রুভিং হয়ে যেতে পারে, সেটা অন্য কথা, আর্টিফিশিয়াল কন্ডিশন হতে পারে, অথবা সাপ্রেশন হয়ে গেলে তখন ভাইটাল অর্গানগুলো এফেক্টেড হতে পারে। তাহলে ব্যাপার হচ্ছে কি, হ্যানিম্যান কি করলেন? হ্যানিম্যান যে চিকিৎসা ব্যবস্থাটা যেটা করলেন সেটা একটা স্থায়ী চিকিৎসা ব্যবস্থা করলেন। আজকে ধরুন আমি আজকে 40 বছর প্র্যাকটিস হয়ে গেছে, আমি আমাদের স্যারেদের কাছে দেখলাম যে তারা ব্রায়োনিয়া বা ন্যাট্রামিও তারা যে যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দিচ্ছে না, আমি 40 বছর পরে দিয়েও দেখছি তাই। আপনি জুনিয়র ছেলে 20-22 বছর 25 বছর, আপনি দিয়ে দেখুন, ঠিক বুঝতে পারলে ক্যারেক্টারিস্টিক সিমটম দেখবেন কাজ করছে। তাহলে এই যে পরিবর্তনশীলতা চিকিৎসা বিজ্ঞানের যে এই যে পরিবর্তনশীলতা, মানে সবসময় রূপ বদলানো, মানে এই যে এই যে রূপ বদলানো, এই রূপ বদলানোটাই হ্যানিম্যান বন্ধ করে দিয়েছে, একদম ফিক্সড করে দিয়েছে। কি কাজটা করেছেন বুঝতে পারছেন? কি ভয়ঙ্কর মানে চিকিৎসা বিজ্ঞানে কি অবদানটা তিনি রেখেছেন। এবং মজার ব্যাপার কি, এই যে দাম, ব্যবসাটা একটা বিশাল ব্যাপার। এবার বলুন দেখিনি, আপনার সঙ্গে চ্যালেঞ্জ রইল, আপনারা অরাম মেটেরিয়ালিকাম 1M কিনে আনুন আর ন্যাট্রামিউর 1M কিনে আনুন। অরাম মেটেরিয়ালিকাম সোনা থেকে হয়, ন্যাট্রামিউর আপনার পাতি নুন থেকে হয়, এই নুন থেকে হয়। আচ্ছা, দুটো দাম কি আলাদা হয়? হোমিওপ্যাথিতে একই তো দাম নেয়, তাদের ক্ষেত্রে হবে না। আয়ুর্বেদিকও যদি স্বর্ণ থেকে স্বর্ণ বস্ত্র থেকে হয় তাহলে তার দাম দিতে আমার জিভ বেরিয়ে যাবে। তাহলে বোঝা গেছে ব্যাপারটা। এই যে স্থূল জড়বাদী চিকিৎসা ব্যবস্থাকে বহাল রাখার পেছনে মূল কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ, নৈতিক কারণ নয়। সামনে দেখাচ্ছে আমরা মানুষের স্বাস্থ্যের জন্য খুব সচেতন, অমুক ডে তমুক ডে বিভিন্ন রকম ডে পালন করা হয়, তো মানে মানুষকে সোজা কথা বোকা বানানোর অদ্ভুত কৌশল। তা সত্ত্বেও তারা এগিয়ে আছে কেন? আমরা অক্ষম, আমরা অযোগ্য, আমাদের সেই স্ট্যামিনা নেই। স্ট্যামিনা যদি থাকতো, আমরা যদি সেই রকম ভাবে চেষ্টা করতাম তাহলে অবশ্যই হতো। তাহলে আমাদের অন্যের সমালোচনা করার আগে নিজেদের কোন জায়গাটা ঘাটতি সেইটাই হচ্ছে আমাদের শিক্ষার বিষয়। আমরা আলোচনা করার উদ্দেশ্য এই নয় যে কাউকে আমি গালাগালি করব, কারো আমি বিরূপ মন্তব্য করে, এইটা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে আমরা কেন পারছি, আমাদের তো আছে, আছে তা সত্ত্বেও পারছি না। তাহলে এইবার দেখুন, একটা কথা আছে, কথা হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা, এই কথাটা আছে। হ্যানিম্যান কি বললেন না, রোগের কারণ স্থূল কারণ কিছু নাই, এই প্রাণ শক্তির বিশৃঙ্খলা, প্রাণ শক্তির বিশৃঙ্খলাই এর প্রধান কারণ। ঠিক আছে, প্রাণ শক্তির বিশৃঙ্খলাই যদি প্রধান কারণ হয়ে থাকে, তাহলে প্রাণ শক্তি তো শক্তি, তাহলে ওষুধটা তাহলে কি করতে হবে? কাঁটা দিয়ে কাঁটা তোলা মানে কি? প্রাণ শক্তি যদি শক্তি হয় তাহলে শক্তি দিয়ে তাকে তুলতে হবে। এবং সেই কারণে হ্যানিম্যানকে বিজ্ঞানের প্রয়োগ করলেন, উইকার ডাইনামিক্স অ্যাফেকশন আর পারমানেন্টলি এক্সটিংগুইশ স্ট্রঙ্গার ওয়ান। কত নম্বর বলতে পারবো না, এটা আমার চিরদিনের দোষ। তা এই যে স্ট্রঙ্গার ওয়ান, তার মানে কি ওষুধের পাওয়ারটা রোগ শক্তির থেকে বেশি হবে। এই জায়গাটাই হচ্ছে আমাদের গেস করা বা অনুমান করা। অনুমান বলতে আন্দাজে অনুমান নয়, একটা মানুষের টোটাল রেকর্ডিং করে তার ডিজিজ স্টেট সব কিছু, ভাইটাল ফোর্সের স্টেট সব কিছু বিচার করে তবেই আমরা এইটা করতে পারি। তাকে কতটুকু মাত্রা দেবো, ডোজ দেবো, সেটা কিন্তু নির্ভর করছে রোগীর অবস্থার উপরে। ওদের 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 ক্ষেত্রে কি হয়, ওদের ক্ষেত্রে মাত্রা জ্ঞান এগুলো কি করে ওজনের অনুসারী, ওজন 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 বয়স এইসবের উপর ভিত্তি করে হয়। ভেবে দেখুন, দেখুন একটা একই বয়সের, ধরুন একই বয়সের একটি ছেলে, একটির ওজন হচ্ছে 80 কেজি, একজন হচ্ছে 50 কেজি। তাহলে ব্যাপারটা কি হয়েছে যে তাহলে একই বয়স হলো বটে, ওরা বয়স অনুযায়ী করে, বয়সটাই যদি সঠিক মাপকাঠি হয় ঠিক আছে, বয়সকে মাপা হলো। এবার ধরুন একই বয়সের ছেলে, একটা 80 কেজি একটা 50 কেজি, এই 50 কেজি তাহলে কি হবে, ডোজের মাত্রাটা কম হবে, আর 80 কেজি কিন্তু ডোজ মাত্রা বেশি হবে, কারণ তার ওজন বেশি হয়েছে, কিন্তু বয়সটা তো সেম। তাহলে এই যে বয়স অনুসারে যেটা তোমরা যেটা করছো সেটাও তো এখানে কার্যকরী হচ্ছে না। তার মানে কি প্রতিটা জায়গায় ফাঁক আছে, প্রতিটা জায়গায় ফাঁক আছে। এই ফাঁকগুলো কিন্তু
আমরা কিন্তু বুঝেও বুঝি না। এবার দেখুন ডোজের ক্ষেত্রে যেটা হচ্ছে, ডোজের ক্ষেত্রে এখানে যেটা করা হয়, ডোজের ক্ষেত্রে দেখুন এখানেও কিন্তু কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কিছু নেই, মতামতের ব্যাপার আছে এক নম্বর। আবার একাধিক যদি রোগ যদি হয় তারা তো বিশেষজ্ঞরা বসে মতামত দেবে, এক একজন এক একটা এলাকা ভাগ করে নিয়ে ওষুধ তাকে দেবে, যাবে কিন্তু সেই পেটেই। ফলে বুঝতেই পারছেন যে টোটাল চিকিৎসা ব্যবস্থাটার মধ্যে কোনো ল বা লজিক নেই, যেটা বিজ্ঞানে থাকা দরকার। প্রত্যেকটা বিজ্ঞান, আমাদের হোমিওপ্যাথি বিজ্ঞান কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ল এবং লজিকের উপর দাঁড়িয়ে আছে। আপনি এদিক ওদিক করবার উপায় নেই। আমি কি বললাম আমার উপর ভিত্তি করে আপনি চলতে পারেন না, অর্গানন কি বললো সেইটা আপনাকে ভাবতে হবে, সেইটা আপনাকে শিখতে হবে। আমি কে? আমি কেউ নয়। এবং হ্যানিম্যান যেটা করে গেছেন এইটা আমরা কিন্তু করতে পারছি না। তার প্রাণশক্তি যদি বিশৃঙ্খলাই যদি রোগের কারণ হয়, তা প্রাণশক্তি তাহলে সূক্ষ্ম শক্তি বিশেষ, তাহলে মাদার টিংচার বা বায়োকেমিকে কি কাজ হবে? তারা কি সূক্ষ্ম? তারা কি শক্তিকৃত? প্রশ্নটা আমি ছুড়ে দিলাম। কারণ অনেকেই আছে জুনিয়রদের মগজ ধরাই করে এইগুলো বোঝায়, বাবা ওটা থিওরিটিক্যাল, এটা প্র্যাকটিক্যাল। হ্যাঁ, প্র্যাকটিক্যাল করলে খেতে পাবি, থিওরিটিক্যাল করলে খেতে পাবি না, এইসব মাথায় ঢোকানো হয়। তো ছেলেরা কি করবে? অল্প বয়সী ছেলে, তারা নতুন স্বপ্ন নিয়ে বেরিয়ে গিয়ে ওষুধ দিতে গিয়ে ফেল করছে। এরকম ঘটনা হচ্ছে। আমার একটা ঘটনা মনে পড়ে, ফেল করা নিয়ে বলছে। আমি তখন সবে পাস করে বেরিয়েছি, আর 6 মাস কি 1 বছর এরকম হবে। তা আমার এক বন্ধুর গল্পটা বলি আপনাদের। এক বন্ধুর বন্ধু, সে প্রায় বছর 2-2.5 ধরে প্যারালাইসিস হয়ে পড়ে আছে। তা আমাকে বললো, তুমি তো নতুন বেরিয়েছো, তা তোমাকে পয়সা করে দিতে পারবে না, গরিব মানুষ, অত্যন্ত গরিব। গিয়ে দেখলাম যে ওরে বাবারে কি ভয়ঙ্কর অবস্থা, দারিদ্র। হুম। কোনো রকম 1 কাপ চা দিয়েছে আর একটা বিস্কুট দিয়েছে, তাও ওই বন্ধুকে দেয়নি। বন্ধুকে 1 কাপ চা দিয়েছে, বিস্কুট দিতে পারে। মানে দেখেই বোঝা যাচ্ছে দারিদ্রের ছাপ। এবং এই লোকটি অত্যন্ত পরোপকারী ছিল। তা আমি কি করলাম, কেস রেকর্ডিং করলাম। কেস রেকর্ডিং করে নিয়ে গেলাম আমার গুরু ডাক্তার ডি রায়ের কাছে। ডি রায়ের কাছে তখন যেতাম মাঝে মাঝে। ডি রায় তখন বলে, এই কেসটি কিন্তু কিছুই হয়নি রে। উনি আবার আমাকে সাজিয়ে দিলেন, এইগুলো জিজ্ঞেস করবি, সব জিজ্ঞেস করে আবার আসলাম। আবার উনি ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিয়ে বলে, বাবা ঠিক হচ্ছে না। এই করে করে 3বারের চেষ্টা গিয়ে উনি তখন কস্টিকাম প্রয়োগ করলেন। কস্টিকাম প্রয়োগ করার পর 2 মাসের মধ্যে তার কোনো রেজাল্টই আসলো না। তো তখন স্যার বললেন যে ওর বাড়ির কাউকে আসতে বল, বলে ওর স্ত্রীকে আসতে পারলে ভালো হয়। স্ত্রী আসলো, অনেক কিছু শোনা হলো, ইয়ে হলো। এইবার ঘটনাটা কি হয়েছে, যেটা আমি যখন তাকে সেক্সুয়াল ওই বিষয়টা জিজ্ঞেস করেছিলাম, সে তখন বলছে যে প্যারালাইসিসে পড়ে আছে, সেক্সের কথা কি হবে, সেক্স আর কি করে হবে বলে, কি সম্ভব? আপনি বোঝেন না ডাক্তার হয়ে? আমাকে উল্টে চার্জ করেছে। আমি আর গুটিয়ে গেছি, ল্যাজ গুটিয়ে গেছে আমার। এইবার স্যার কিন্তু তখন জিজ্ঞেস করলেন যে ওর চাহিদা কেমন, ও যে এই অবস্থায় আছে। তখন বলছে যে ওর চাহিদা অত্যন্ত প্রতিদিনই চায়, কিন্তু আমি দিতে পারি না। আমি ভাবি যে ওর উপরে উঠে এসব কিছু করতে গেলে যদি ওর প্যারালাইসিসটা বেড়ে যায়, সেই ভয়ে আমি কিছু করতে পারি। তখন স্যার তখন বলে যে তুমি, স্যার উপদেশ দিলে কিভাবে কি ইত্যাদি ইত্যাদি দেওয়ার পর কিন্তু তারপরে দেখা গেল কি না, তার ওই কেসটা আলটিমেটলি সেরেই গেল, কস্টিকামই সারলো। তাহলে বোঝা যাচ্ছে এখানে অবস্টাকেল টু রিকভারি ছিল। এই দেখুন, আমি তখন সবে পাস করে বেরিয়েছি, আমার 3বার ছুটতে হয়েছে। সেখানে ছুটেও কিন্তু আমি ক্লু খুঁজে বার করতে পারি, সেটা কিন্তু আমার স্যার হৃদয় বার করলেন। এবং আরেকটা স্যারের সম্পর্কে না বললে এটা খুব অন্যায় হবে। কারণ আমি ওই পেশেন্টটার টাকা, উনি 100 টাকা দিতেন, আমি 50 টাকা করে আমি পকেট থেকে দিতাম। উনি কোনোভাবে জানতে পেরে গেছেন, জানতে পারার পর টোটাল টাকা হিসেব করে আমাকে ফেরত দিয়ে দিয়েছে। আমি খুব ভাগ্যবান যে আমি এরকম গুরুর সান্নিধ্যে আমি আসতে পেরেছি। তাহলে বুঝতেই পারছেন, কেস টেকিং করে রোগ সারাবেন এত সোজা বিষয় নয়। ওই পেশেন্ট বলে দিল বলে আপনি ঘুরে গেলেন, তা তো নয়। আপনাকে কিন্তু বুঝতে হবে, পেশেন্ট বলে দিল, কোন শিশু শেষে বলে দিল, সে এতদিন ধরে ভুগছে, আবার ওইটা নিয়ে জিজ্ঞেস করছে, রাগ হয়েছে আসলে, সেই জন্য এই কথা বলেছি। মানে বুঝতেই পারছেন যে প্রত্যেকটা রোগীর আরোগ্যের পেছনে কিন্তু আমাদের এই ডায়নামিক ভাবনা চিন্তাগুলো, স্পোর্টিং ভাবনা চিন্তাগুলো, রেগে গেলে হবে না। স্পোর্টিং পেশেন্টরা অনেক সময় অনেক বাজে কথা বলে দেন, বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তারদের। রেগে গেলে হবে না, আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় সেটা কমব্যাট করে আপনাকে কি করতে হবে, তার
ব্যবস্থা করতে হবে। বাস্তবে আমরা কি রোগ আরোগ্য করি? না, আমরা রোগ আরোগ্য করি না। এই কথাটা বললে অনেকে রাগ হবে, কারণ চারিদিকে দেখুন রোগ আরোগ্যের খেলা চলছে। একটু মোবাইলগুলো ঘাটুন না, সবাই রোগ আরোগ্য করে করে সব একদম মানে হোমিওপ্যাথিকে একদম মানে অনেক উচ্চ স্তরে নিয়ে গেছে, আর চোখ দিয়ে দেখা যাচ্ছে না, এত উঠে গেছে। আমরা তো রোগ আরোগ্য করি না। রোগ আরোগ্য কি করে? একটু অর্গানন পড়ুন। অর্গাননে কি বলছে? অর্গাননে বলছে যে একটা সদৃশ ওষুধের প্রয়োগ হলে সে কি হবে, প্রাইমারি অ্যাকশনের পর সেকেন্ডারি অ্যাকশন যেটা হবে, সেকেন্ডারি অ্যাকশনটাকে আরোগ্যকারী অ্যাকশন বলা হয়েছে। তার মানে কি, যে সেকেন্ডারি অ্যাকশন যেটা, সেইটা সে আরোগ্য করবে। আরোগ্য কাকে করবে? এই ডিরেঞ্জমেন্টটা, ভাইটাল ফোর্স এর ডিরেঞ্জমেন্ট বা বিশৃঙ্খলা যেটা হয়েছে, এই ডিরেঞ্জমেন্টটাকে সে আরোগ্য করবে। ডিরেঞ্জমেন্ট আরোগ্য হলে সে অটোমেটিক আরোগ্য হয়ে যাবে। তাহলে আমরা আরোগ্য করছি না, তাহলে আমরা করছি না। আমরা একটা নির্মল আনন্দ অনুভব করছি একটা সিলেকশন ঠিক করে। আমাদের কাজ শুধু ওইটুকু সিলেকশন ঠিক করে দেয়া, এবং ওষুধ কিভাবে কাজ করবে সেটাও আমার কথার উপর নির্ভর করছে না। সেখানেও আমাদের অর্গানন বলে দিয়েছে কিভাবে কি হবে, তোমাকে কিভাবে ফলো করতে হবে, দেখতে হবে। শুধু কেস টেকিং করে ওষুধ দিতে হবে না, ফলো আপও তো দেখতে হবে। প্রতিটা জায়গায় অর্গানন কিন্তু আমাদের বলে দিয়েছে। আমরা কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আমরা মূল্যায়ন করতে পারছি না। এবং আমরা কি করছি, সবসময় আমরা যেন ভয়ে ভয়ে যেন আছি। এবং আমাদের উপর তো আক্রমণ হবেই। আমাদের উপর আক্রমণ কেন হবে? একটু আগেই বলেছি আমি, সব দিক থেকে, অর্থনৈতিক থেকে। আর অর্থনৈতিক কারণ, মূল কারণ, যদি আপনারা সঠিকভাবে কিছু রোগীকে দাঁড় করাতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কাছে রোগী আসতে শুরু করেছে। এবং আমার মনে পড়ে ডাক্তার কেশি দাস, আমার গুরু, তিনি বলতেন, আমি যদি 100টা ছেলে তৈরি করতে যেতে পারি না, বাংলায় স্বাস্থ্যের চেহারাটাই পাল্টে যাবে। যদিও 100টা ছেলে তৈরি হয়নি, এটা অতি দুর্ভাগ্যের ব্যাপার। তার স্বপ্ন ছিল, আমি চেষ্টা করছি স্বপ্ন পূরণ করার আমার সাধ্য মতন। আমি তো আর কেশি দাস নই। তার ফলে এই চেষ্টাটা করছি, আপনাদের সহযোগিতা পাচ্ছি, এবং আপনারা সহযোগিতা দিয়ে আমার এই বকবকানি শুনছেন। এরপরে হচ্ছে কি না, জেন কাঞ্জিলাল কিন্তু আরো কথা বলেছেন যে উন্নত বিজ্ঞানের সহায়তায় আমাদের সূক্ষ্ম যে ওষুধগুলো আছে, এই যে সূক্ষ্ম ওষুধগুলো আছে, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছু জানবার সুযোগ আছে। বর্তমানে এখন আরো উন্নত ইয়ে হয়েছে। তিনি সেই সময় যেগুলো দিয়েছিলেন, বয়েড ইনোমিটার দিয়েছিলেন, রেডিওস্থেসিয়া দিয়েছিলেন, রিফ্লেক্স মেথড দিয়েছিলেন, পপুলেশন টেস্ট, অনেক কিছু তিনি বলেছিলেন। তার পক্ষে তখনকার যুগে ওইটা না বলে আর অন্য কিছু বলা তো সম্ভব নয় তার পক্ষে। এবার আসা যাক সিঙ্গেল ড্রাগ অ্যাট এ টাইম। সিঙ্গেল ড্রাগ অ্যাট এ টাইম মানে আজকে আপনি সিঙ্গেল ড্রাগ একটা দিলেন, এক সপ্তাহ পর আরেকটা দিলেন, তারপর একটা দিলেন। এটা মানে যদি এরকম করেন, তাহলে তো মহা মুশকিল ব্যাপার। তাহলে কি আপনি হোমিওপ্যাথ হয়ে গেলেন নাকি? ফ্যালাসিগুলো লক্ষ্য করেছেন সিঙ্গেল ড্রাগের কথা? হ্যানিম্যান বারে বারে অর্গাননে বহু জায়গায় বলেছেন, বহু জায়গায় অর্গাননে তিনি বলেছেন। তিনি জানেন যে আমার এই কথা মানতে পারবে না তারা। আচ্ছা, একটু ভাবুন তো দেখি, একটা জাইগোট, একটা কোষ থেকে আমার মতন অধম সৃষ্টি হয়, আবার হ্যানিম্যানের মতো মনীষীও সৃষ্টি হয়। প্রকৃতি কিন্তু কাউকে কিন্তু পক্ষপাতিত্ব করেনি, একই নিয়মে আমরা কিন্তু সৃষ্টি হয়েছি। তাহলে এক থেকে যদি এরকম মনীষী সৃষ্টি যদি হতে পারে, এরকম, এবং হ্যানিম্যান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, তাই যদি হয়, তাহলে এক থেকে বহুমুখী রোগ সারবে না কেন? প্রশ্ন হচ্ছে সেইটা। এবং এখন ফিজিক্যাল সায়েন্স ও মেশন কণাকে বলা হচ্ছে, মেশন কণা নাকি একটা কণা থেকেই নাকি সব, না মেশন না, বোসন বোধ হয়, হ্যাঁ, সেই থেকে নাকি সব পদার্থের সৃষ্টি হয়েছে। তার মানে এক থেকে যে সৃষ্টি হয়েছে, এই জায়গাটা যে হ্যানিম্যান যে আবিষ্কারটা করলেন, প্র্যাকটিক্যালি বিজ্ঞানকে প্রয়োগ করলেন, সেইটা কিন্তু মিথ্যে নয়। এবং এই এক থেকে যদি সব রোগ সেরে যায়, তাহলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। এবং হোমিওপ্যাথিতে দেখবেন এক একজনের ইয়েতে তার নাম হয়তো এক লাইন, তিনি কত রোগ সারাতে পারেন তার লিস্ট দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সব তিনি লিস্ট করে লিখে যাচ্ছে। এই যে আমাদের যে দ্বিচারিতা,
এই দ্বিচারিতা থেকে আমাদের সতর্ক হতে হবে। আমরা রোগ সত্যি সারাতে পারি। আমরা কি করি? আমরা শুধু ডিরেজমেন্ট করি। রোগ সারায় কে? ভাইটাল ফোর্স সারায়। ভাইটাল ফোর্সের সেকেন্ডারি অ্যাকশন সারায়। তাহলে সেই নামটা আমরা নেবো কেন? তাহলে আমাদের একটাই উদ্দেশ্য, আমরা এটা করে একটা আনন্দ পাই। যে কেসগুলো কেউ পারে না, আমি একটা সিলেকশন করে দিচ্ছি। সিলেকশন করার জন্য একটা আনন্দ আছে তো। একটা আনন্দ মানে অসাধারণ একটা আনন্দ পাওয়া যায়। একটা ভালো যদি সিলেকশন করা যায় না, আপনি ভাবতেই পারছেন না যে কি ধরনের আরোগ্য হতে পারে। এগুলো তো আমাদের চোখের সামনে প্রচুর দেখেছি। এবার আসা যাক এর পরের অংশটা হচ্ছে যে মিনিমাম ডোজ। আচ্ছা না, একটি ওষুধ সিঙ্গেল মেডিসিন। আর একটু বলে রাখতে পারি, পলিফার্মেসি যেমন ওই যে বললাম যে একদিন এক সপ্তাহ অন্তর একটা করে ওষুধ দেওয়া হচ্ছে, এটাও এক ধরনের পলিফার্মেসি। আবার যারা খুব পণ্ডিত লোক জানেন তো, মানে এমনকি বিশ্ববিখ্যাত লোকও আছেন, নাম বলবো না, খুঁজে পাবেন, পড়াশোনা করলেই পাবেন। তিনি কি করছে, 200 1M 10M, আমি তো একবারই করে দিলাম, আমি তো আলাদা আলাদা দিলাম না, তো আমি তো একসঙ্গে দেইনি। তাহলে পলি হচ্ছে না, কি কায়দা দেখুন, এগুলো কানিং পলিফার্মেসি। ফলে বুঝতে পারছেন, পণ্ডিত হোক আর মূর্খ হোক, যে যাই হোক, অমরনাথ চক্রবর্তী হোক বা অন্য যে কেউ হোক, মূল কথা হচ্ছে অর্গানন কি বলছে। দ্বিতীয় কথা হচ্ছে যুক্তি মিলছে কিনা। যুক্তি যদি মেলে তবে গ্রহণ করবেন, নাহলে ছুঁড়ে ফেলে দেবেন। এবং হোমিওপ্যাথিতে যত মিনিমাম ডোজের ব্যাপারটা থাকে, তত কিন্তু ওষুধের অ্যাকশনটা কিন্তু খুব দ্রুত হয়। যারা আজকাল এইগুলো অভ্যাস করছেন তারা প্রত্যেকেই স্বীকার করছেন, আমার তো বহু ছেলে আছে 50, 100, 150, 200, 300 গ্লাস পরিবর্তন করে দিচ্ছে। তার মানে কি সব ক্ষেত্রেই দেবে? না না না, যে ক্ষেত্রে অ্যাগ্রাভেশনের ভয় আছে, যে ক্ষেত্রে মৃত্যু ভয় আছে, সেই সব ক্ষেত্রে এটা করা হয়। আমার এক বন্ধু ডাক্তার নীলকান্ত সরকার, বাংলাদেশের একটা মেয়ে, টাং ক্যান্সারে কেস ছিল, তাকে ওষুধটা দিয়েছে, 500 গ্লাস পরিবর্তন করে একটু জীবে ঠেকিয়েছে। তাতেও তার অ্যাগ্রাভেশন হয়েছে, 2 দিন ব্লিডিং হয়েছে। ব্লিডিং হওয়ার পর থেকে সে কিন্তু খুব ভালো আছে, স্টিল নাও সে খুব ভালো আছে। এবং আমরা তো এরকম 300 গ্লাস 400 গ্লাস প্রায় করে থাকি, এটা কোনো ব্যাপার নয় আমাদের কাছে, কিন্তু সব সময় নয়। ফলে এই যে আমি করি, আমি কি এটা আন্দাজি করি, না আমি পাগল বলে যখন যেটা মনে হয় সেটা করি, তা তো নয়। ডিজিজ স্টেটটাকে বোঝা এবং কোন ক্ষেত্রে ওষুধটা দিলে কোন কোন জায়গাগুলো তার পরিবর্তন হবে, সেই পরিবর্তনে ধকল সহ্য করতে সে পারবে কি পারবে না, এই জায়গাগুলোকে বুঝে কাজ করা। এটা যত বুঝে কাজ করবেন তত কিন্তু দেখা যাবে জেন্টেল আরোগ্য হবে। জেন্টেল আরোগ্য মানে কি? জেন্টেল তো আরোগ্য একটা উচ্চতম আদর্শের মধ্যে পড়ে। সেইটা যদি হয় তাহলে অ্যাগ্রাভেশন চট করে হবে না, আবার হলেও খুব মিনিমাম অ্যাগ্রাভেশন হবে। এই যে মিনিমাম অ্যাগ্রাভেশন যেটা হবে, এইটা হচ্ছে খুব আমাদের লক্ষ্য হওয়া উচিত। এবং এই প্রসঙ্গে আরেকজনের কথা না বলে আমি পারছি না, মিনিমাম ডোজের সম্পর্কে, ডক্টর কেশি দাস। এটা কিন্তু একটাই মুশকিল, দানাটা যদি গলে যায় তাহলে আর হবে না। আমরা দেখেছি হ্যানিম্যান পপি দানার কথা বলেছেন মিনিমাম ডোজ। পপি দানা একটা উদাহরণ মাত্র, অনেকে এটা নির্দেশ মনে করেন। তা এই পপি দানা স্যার দিয়েছেন, দেওয়ার পর কতগুলো পেশেন্টের সিভিয়ার অ্যাগ্রাভেশন হসপিটালাইজ বা নার্সিংহোমে ভর্তি হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। মানে আমাদের এই ছাত্রদের পরিবারের মধ্যে কারো কারো ঘটেছে। তখন আমরা স্যারকে প্রশ্ন করেছি, তখন স্যার আমাদের বলেছিলেন যে আমি একটা এক্সপেরিমেন্ট করবো, তোরা যদি একটু সাহায্য করিস তাহলে আমার এটা খুব ভালো। তখন তিনি ফেলে দেওয়া ডোজ আবিষ্কার করলেন। ফেলে দেওয়া ডোজ মানে কি? ওই একটা দানা নিয়ে দিয়ে ওই ওই শিশি দিয়ে এরকম ক্রাশ করে দেওয়া হবে, ক্রাশ করে দিয়ে পাউডারটা দিয়ে ভালো করে করে মেখে নিয়ে পাউডারটা ফেলে দেওয়া হচ্ছে, আবার পাউডার দেওয়া হচ্ছে, আবার এরকম করা হচ্ছে। এরকম করে 15 পর্যন্ত উনি করেছেন। উনি এটাকে ফেলে দেওয়া ডোজ বলেছেন। এবং যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে দেখা গেল অ্যাগ্রাভেশনটাকে দারুণভাবে ইমপ্রুভ করা গেছে, দারুণভাবে ইমপ্রুভ করা গেছে। এইটা যে তিনি করলেন, এটাকে তিনি সব ক্ষেত্রে করতেন তা তো নয়। আপনাদের এই ক্ষেত্রগুলো শিখতে হবে, এটা সত্যি কথা। আমরা শিখতে গিয়ে অনেক সময় এমন বাড়াবাড়ি হয়েছে, সে গল্প আর বলে লাভ নেই ভাই। আমাকে তো কাটতে পর্যন্ত এসেছিল, এমন অবস্থা হয়েছিল, মানে এমন অ্যাগ্রাভেশন হয়েছিল। তো যাই হোক, তা এগুলো আপনারা একটু সতর্ক হয়ে করবেন। আপনাদের বলে দিলাম, যে ক্ষেত্রে সন্দেহ থাকবে সেক্ষেত্রে জলে গুলে করে টুথপিকের ওই ডগাটা বা ছুঁচ যদি হয়, ছুঁচের ডগাটা ডুবিয়ে আবার ফুটিয়ে দেবেন না জিভে, টুকুস করে কোনাটা ঠেকে দেবেন। তার মানে কি, মিনিমাম নার্ভ এন্ডিং টাচ করতে হবে, এইটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং যত মিনিমাম দেবেন
তত কিন্তু অসাধারণ কাজ করবে। অসাধারণ কাজ মানে সে কাজের কোনো তুলনা হয় না, এবং এটা আমরা দেখেছি। তাহলে দেখা যাচ্ছে কি, একদিকে হচ্ছে অধিক ওষুধের জয়যাত্রা চলছে, আর একদিকে আমরা এই সূক্ষ্ম ওষুধের কারবার করছি। সূক্ষ্ম ওষুধটাকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। যত আমরা ভালো প্রেসক্রিপশন করব, সূক্ষ্ম ওষুধ তত বেশি এস্টাবলিশড হবে। এরপর কি বলছেন, এরপর জেএন কাঞ্জিলা একটা দারুণ কথা বলেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক, বাংলা বলে দাঁড়াচ্ছে দুর্ভাগ্যজনক বিপজ্জনক সত্য যে কিছু পণ্ডিত সত্যিই তাদের যথাযথ যুক্তিসম্মতভাবে বলা যায় যে কোনো ব্যক্তির মতবাদের দাসত্ব করতে অস্বীকার করেন। যে কোনো পণ্ডিত কি করেন, যে কোনো মতবাদের দাসত্ব করতে অস্বীকার করেন। এটা একদিক থেকে ভালো, আবার একদিকে এটা ইগো ফ্যাক্টর। আমি কার তার দাসত্ব মানবো, তার কথা শুনে চলবো কেন? গবেষণা করে কিছু বার করা আর আমি দাসত্ব মানবো না বলে অন্য কিছু করা, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। দেখুন জেন কাঞ্জিলাল কিন্তু কি সুন্দর এই জায়গাটা বলেছেন। মতবাদের দাসত্ব করতে অস্বীকার করেন। ইহারা হোমিওপ্যাথিক জন্মলগ্ন থেকেই শুরু হয়েছে যে এই মতবাদের উন্নতির নাম করে তার অবৈধ হস্তক্ষেপ করছেন। আমি ঠিক এই কথাটাই আপনাদের একটু আগে আমি ডোজের ক্ষেত্রে বলেছি, অবৈধ হস্তক্ষেপ করছেন, কিন্তু এখন আরো তীব্র গতিতে চলছে। হোমিওপ্যাথি অন্যান্য চিকিৎসা ব্যবস্থার তুলনায় সর্বাপেক্ষা উন্নত ব্যবস্থা হলেও তারা হোমিওপ্যাথিকে টেনে নামিয়ে আনছেন কোথায় না অনুন্নত অগভীর পুরনো পন্থায়। লেখক প্রথম জীবনে অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন। লেখক বলতে কে? জেএন কাঞ্জিলার কথা। তিনি এই কথাটা বলছেন, অগভীর জায়গায় নিয়ে আসছে। কি ডেঞ্জারাস কথা তিনি বলছেন। বহু ডাক্তার আপনারা পাবেন, বহু চিকিৎসক পাবেন, বিশেষ করে যাদের মধ্যে প্র্যাকটিস অফ মেডিসিন, প্যাথোলজির উপর বিশাল পাণ্ডিত্য যাদের আছে, অথচ হোমিওপ্যাথি ফিলোসফিটা বোঝেন না, তাদের দেখবেন তারা বলে এক করে এক, খুঁজলেই পেয়ে যাবেন। এরা বই লেখে, এদের বই বিক্রি হয়, কিন্তু নিজে করে না হোমিওপ্যাথি। এইগুলো ওই জন্য বুঝে বুঝে কাজ করতে। আপনাদের বই পড়বেন, চয়েস করে পড়বেন, চয়েস করে না পড়লে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন। এবার আরেকটা জিনিস কি বোঝা জানেন তো, এরা কি করে, আমি আগেই বলেছি যে তাহলে এই যে বিরোধিতা করার পেছনে অহংকার কারণ, সেটাই এখানে জেন কাঞ্জিলাল বলছে। এইসব এইসব পণ্ডিত চিকিৎসা বিজ্ঞানের সত্যিই পাণ্ডিত্য আছে, তারা অহংকারবশত হ্যানিম্যানের মতবাদের বিরোধিতা করছে, যা যুগান্তকারী নয়, এরূপ ধারণা থেকে। আরেকটা কথা বলে জানেন তো, এই কথাটা কিন্তু জুনিয়ররা খুব ভালো খায় জানো। এখন অনেক জটিল রোগ সৃষ্টি হয়েছে, হ্যানিম্যানের সময় জটিল রোগ ছিল না, জটিল রোগ ছিল না। এখন কিন্তু ওই একটা ওষুধে হবে না। ছেলেটা ভেবে দেখলো, তাই তো, অনেক জটিল যখন, তাহলে অনেকগুলো ওষুধ লাগবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে হ্যানিম্যানের সময় মানুষ যখন জন্মাতো তখন হচ্ছে একটা কোষ থেকে জন্মাতো, আর এখন এই জটিল যুগে আমরা কতগুলো কোষ থেকে জন্মাই? উত্তর আছে কি? উত্তর নাই। ফলে যুক্তিবাদটাকে মাথায় শানিত করুন, আপনাদের কেউ মগজ ধোলাই করতে পারবে না। তাহলে আশা করি আমি উত্তরটা দিতে পেরেছি যে এই এই রকম বিভিন্ন কায়দায় কূট কৌশলে আপনাদের মাথাটা খেয়ে ফেলবে, খেয়ে ফেলে আপনাদের ওদের দলে টেনে আনবে। আপনি তা হবেন কেন? আপনি তো সত্যের দলে আছেন। সত্যকে ভাই সহজে ধারণ করা যায় না। সত্য ধারণ করতে গেলে অনেক কষ্টের মাধ্যমে ধীরে ধীরে সত্য আপনার এস্টাবলিশড হবে। সত্য পেলে সুখ কম পাবেন, শান্তি বেশি পাবেন। বর্তমান যুগে সুখের জন্য আমরা কাঙাল, আমরা দৌড়ে বেড়াচ্ছি টাকা উপার্জন করে সুখ কিনবো বলে। সমাজ থেকে আমরা কি কিনবো? সুখ কিনবো, সম্মান কিনবো, হ্যাঁ, আমরা অনেক আরামে থাকবো, সবই সুখের মধ্যে পড়ছে। শান্তি, শান্তি আসে না। শান্তি কোথা থেকে আসে? মানবতা থেকে আসে, মানুষের প্রতি ভালোবাসা থেকে আসে। এবং যারা মানুষকে ভালোবাসতে পারে তারাই তো হোমিওপ্যাথিকে ভালোবাসবে, তারাই তো মানুষের কষ্ট দূর করার জন্য জীবনটা তার নিবেদন করবেন। এই কথাটা কিন্তু আদর্শের কথা আমি বলছি না। 9 নম্বর অ্যাফোরিজমে চলে যান, সেখানে হ্যানিম্যান বলছেন যে একটা সুস্থ মানুষ হবে কি রিজন গিফটেড হবে, যুক্তিবাদী মানুষ হবে, আর কি করবে, তার হেলদি ইনস্ট্রুমেন্ট, তার মানে এই যে সুস্থ দেহটা, সেটা কি করে হায়ার পারপাস অফ লাইফ, অর্থাৎ মানব কল্যাণে সে নিয়োজিত করবে। আপনারা কতটুকু মানব কল্যাণে নিয়োজিত করেছেন? হ্যানিম্যানের ওষুধ নেবেন, সবকিছু নেবেন, তার এই কথাগুলোকে নেবেন না? নিতে হলে সবটাই নিন, সার্বিকভাবে নিন।
সার্বিকভাবে যদি না নেন তাহলে আলটিমেটলি হোমিওপ্যাথি করতে পারবে না। আগেই বলেছি, হঠাৎ আপনার নাকটা যদি বাড়তে শুরু করে, হঠাৎ যদি কানটা যদি বাড়তে শুরু করে, এই বৃদ্ধিটা তো সার্বিক বৃদ্ধি নয়, এটা অসুস্থ বৃদ্ধি। ফলে আপনাদের যদি চেতনায় যদি দেখা যায় যে এই অ্যাফোরিজমগুলো মানবো, এগুলো মানবো না, এটাও এক ধরনের গন্ডগোলের চিন্তা ভাবনা। এই চিন্তার ফলে কি হবে, আপনারা হোমিওপ্যাথ হতে পারবেন, আপনারা হোমিওপ্যাথ হতে পারবেন না কোনোদিন। ফলে এই জায়গাগুলো আমাদের সতর্ক হতে হবে যে কোন জায়গাটা আমাদের ঘাটতি, কোন জায়গাটা আমাদের অসুবিধা, সেটা আমাদের বুঝতে হবে। আরেকটা কথা কি বলে, আরেকটা কি ইয়ে করে, রোগী লিপি করতে অনেক সময় লাগে। বাবা অত সময় করলে খাবে কি? তোমার বউ আছে, তোমার সংসার আছে, মা বাবা আছে, হ্যাঁ, চটপট করার ব্যবস্থা করো, আমি তোমাকে শর্টকাট শিখিয়ে দিচ্ছি। এই, তাই তো সে ভাবলো, তাই তো আমার তো বড়, আমি তো দায়িত্ব আছে আমার সংসারের প্রতি, আমি যদি না দিই তাহলে কে দেখবে? সে আস্তে আস্তে ওইদিকে পা বাড়ালো। কিন্তু মজা হচ্ছে কি, কঠোর পরিশ্রম করতে করতে যখন ব্যাপারটা ইজি হয়ে যাবে, তখন দেখা যাবে যে আপনি কি অসাধারণ কাজ দিতে পারছেন। আর মজা কি জানেন তো, টু সিমিলিমাম, আস্তে আস্তে বলি, টু সিমিলিমাম সিলেকশন করতে পারলে বহুদিন প্লাসিবো খাইয়ে পয়সা রোজগার করা যায়। এটা কিন্তু অন্যায্য না, এটা হচ্ছে হোমিওপ্যাথি স্বীকৃত। আর মনে করবেন না যে প্লাসিবো দেওয়াটা একটু সোজা। প্লাসিবো দেওয়া কিন্তু ভয়ঙ্কর কঠিন, প্লাসিবো দেওয়া ভয়ঙ্কর কঠিন। প্লাসিবো যে দিতে জানে বেশি, সে হচ্ছে বড় ডাক্তার। ডক্টর কেশি দাস এই কথাটা বলতেন আমাদের, যে প্লাসিবো দিতে শিখে গেছে সে তো মাস্টার হয়ে গেছে, সে তো বড় ডাক্তার হয়ে গেছে। এবং আমার গুরু তপন কাঞ্জিলাল বলতেন, অপেক্ষা করতে, সে অপেক্ষা করতে, অপেক্ষা করবার কি বুর্বকের মতো অপেক্ষা নয়। কেনটা বলেছেন কথা, বুঝে সুঝে অপেক্ষা করা। এই বুঝে সুঝে অপেক্ষা করতে গেলে আপনার কি দেখবেন কি, রোগ হয়তো, রোগের যন্ত্রণা অনেক বেড়ে গিয়েছে, রোগের যন্ত্রণা অনেক বেড়ে গেছে, কিন্তু রোগীটা ভালো হতে শুরু করেছে। আপনি দেখলেন ওষুধ দিয়েছেন, তার পায়ে গাঁটে ব্যথা ছিল, পা ফুলে গিয়ে ঢোল হয়ে আছে, কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। পেশেন্টটা কি করতো, আগেতে ব্যথার চোটে চিৎকার চেঁচামেচি করতো, গালাগালি করতো, খিস্তি করতো। এখন সে তা করছে না, এখন সে কি করছে, চুপচাপ হয়ে গেছে। কি করব, ঈশ্বর এরকম দিয়েছে, এত ব্যথা, কি ডাক্তার কাছে গেলাম, ফালতু ডাক্তার, এইসব বলছি। একটু খোঁজ নিয়ে দেখো, তার কিন্তু মেজাজটা ঠান্ডা হয়েছে, তার মানে কি মানুষটা ভালো হতে শুরু করেছে, রোগীটা ভালো হতে শুরু। এইটা যদি বুঝতে পারেন, তখন রোগীকে, পেশেন্টকে বোঝান, দেখো এত ব্যথা বেড়ে যাচ্ছে, আগে তো রাগ ছিল, রাগটা তো আরো বেড়ে যাওয়ার কথা, রাগটা তো আর বাড়েনি, কমেছে, তুমি চুপ করে বসে থাকো, একটু প্লাসিবোটা বাড়িয়ে দিন, তার দুটো পয়সাও আসবে, রুগীটাও সারবে। পয়সাটা কিন্তু ন্যায্যভাবে নিতে হবে, ঠকানোর জন্য নয়। একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন বা সাইকোলজিক্যাল বিষয় তো আছে, সেটাকে আপনি কি করে অস্বীকার করবেন? সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। বহু ক্ষেত্রে প্লাসিবো কেসটাকে দান করিয়ে দেয়, প্লাসিবো দিতে না পারলেই মহা মুশকিল। এবার দেখুন, এই ছোট রোগীলিপি করে যদি যখন আপনারা ইয়ে করবেন, তখন তাহলে কি হচ্ছে, গন্ডগোলগুলো কোথায় হবে বুঝতে পেরেছেন। চিকিৎসকের গভীর জ্ঞান বা ওষুধ সম্পর্কে জ্ঞান, এটা তো আগেই তো আমরা তো আগেই এগুলো জানি, এগুলো তো লাগবেই আমাদের। তাহলে কি হচ্ছে, একটা কথা আমরা ভেবে দেখতে হবে যে আমরা রোগের চিকিৎসা করি না, আমরা বলি, মুখে বলি, কিন্তু সাইনবোর্ডে তো লিখি না, সাইনবোর্ডে তো উল্টো লিখি, এই রোগ সারিয়েছি, অমুক করেছি, তমুক করেছি, এই বাস্তবিক প্রচারগুলো আমরা করে যাচ্ছি, তা তো নয়। তাহলে আমাদের কি করতে হবে, রোগী সারানোর যে ব্যাপারটা, যেটা সেই জায়গাটা আমাদের একটি খেয়াল করতে হবে। একটা জিনিস যেমন ধরুন, দেখুন আপনি দেখলেন যে একটি পেশেন্ট, আমি দেখি চিকিৎসা করছেন, তার ব্যথা যন্ত্রণা কষ্ট সব কমে গেল, কিন্তু তার দীর্ঘশ্বাসটা বেড়ে গেল। তার যে সন্তান মারা গেছিল, সেই কষ্টের জন্য সে এখনো কান্নাকাটি করে, দীর্ঘশ্বাসটা বেড়ে গেল, কান্নাকাটি বেড়ে গেল। এটা কি আরোগ্য হলো? পেশেন্ট পার্টি বলবে, আরে বাবা কি ভালো ডাক্তার রে বাবা, এক ওষুধে একদম ঠান্ডা করে দিয়েছি, কি ভালো আছে, এরকম ভালো কোনোদিন ছিল না। নীতি কি বলছে, পেশেন্টের এক্সটার্নাল পার্টে ভালো হয়েছে, কিন্তু ইন্টারনাল পার্টে তার কিন্তু কষ্ট বেড়ে গেছে, কান্নাকাটি আরো বেশি করছে। এইটা তো কাম্য নয়। হোমিওপ্যাথির নিয়ম অনুযায়ী কি হবে, সেন্টারটা ভালো থাকবে, পেরিফেরিটা খারাপ থাকবে, এইটা বুঝতে হবে। এই যে নীতির ব্যাপারটা যদি না বোঝেন, তাহলে আপনি এই সাবপেশন গুলোকে আপনি কিওর বলে চালিয়ে দেবেন। হোমিওপ্যাথিতে কিন্তু সাবপেশন, প্যালিশন, কিওরের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে।
এগুলো আপনাদের রবার্টসের বই পড়ুন, রবার্টসের বইয়ে আছে, এবং আমাদের হোমিও দর্পণে আমার লেকচারও আছে এই সম্পর্কে। এগুলো পড়ুন, এগুলো না পড়লে বুঝতে পারবে না। রোগীকে সময় দিন, রোগীকে ফাঁকি দিলে কিচ্ছু করতে পারবে না। রোগীকে সময় দেন, একটু রোগী কম দেখুন প্রথম জীবনে, আপনি লাভবান হবে। এবং ফেলিওর হলে দুঃখ পাওয়ার কিছু নেই, সেটাকে নিয়ে পড়াশোনা করুন, দরকার পড়লে সমমনস্ক ছেলেদের নিয়ে আলোচনা করুন, পড়ে তবে আপনারা এগোতে পারবেন। তা আজকে আমি এইটুকুই বললাম। তা কারো যদি কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কারো প্রশ্ন থাকলে করেন। কারো কোনো প্রশ্ন আছে? মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নাই, সবাই সুন্দরভাবে বুঝছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং এই রমজান মাসে যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ সারাদিন না খেয়ে থেকে একটা ক্লাসে অ্যাটেন্ড করা বেশ টাফ। যাই হোক, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর স্যার, আপনার বইটা আমি হোয়াটসঅ্যাপ থেকে অর্ধেক নামাইছি, আর বাকিটা নামায় আপনার সাথে পরে আমি আলাপ করবো না। ঠিক আছে, ওকে। ওকে স্যার, স্যার ভালো থাকেন। জি, শুভরাত্রি, আল্লাহ হাফেজ সবাইকে। তাহলে আমরা তাহলে বিদায় নিচ্ছি। জি স্যার, শুভরাত্রি। জি স্যার, শুভরাত্রি স্যার। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি স্যার।